প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশনার বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। সিলেট টেস্টের লাগাম বাংলাদেশের হাতে। দ্বিতীয় দিন শেষে 156 রানের লিড টাইগারদের। পাকিস্তানকে বড় টার্গেট দেওয়ার লক্ষ্য। বাউন্সারের জবাব বাউন্সারেই দিতে চান নাহিদ রানা। তাসকিন দিলেন বিশেষ ধন্যবাদ। নাহিদ বিরল প্রতিভা, বাবর আজমের মন্তব্য। তামিমের চাপেই বিপিএল এর 11তম আসর আয়োজনে বাধ্য হয়েছিল বিসিবি। অভিযোগ ফারুকের। ফাহিম সিনহাকেও এক হাত নিয়েছেন তিনি। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা হবে আইসিসির আসন্ন সভায়। দাওয়াত পেয়েছেন নাকভি। ভার্চুয়ালি যোগ দিবেন তামিম। হেড কোচ ইস্যুতে এবার নতুন টুইস্ট। বেঁকে বসেছেন ক্রিস কোলম্যান। তাকে রাজি করাতে বাফুফের কাছে বড় অঙ্কের অর্থ দাবি করেছে এজেন্ট। সিলেট টেস্টের লাগাম বাংলাদেশের হাতে। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 110 রান, লিড 156 রানের। বাংলাদেশের 278 রানের পর প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয়েছে 232 রানে। দ্বিতীয় ও শেষ টেস্টের 2 দিনে পড়েছে 23 উইকেট। তাই তো অপেক্ষা চতুর্থ দিনে রেজাল্ট হয়ে যাওয়ার। লিটন যেখানে নায়ক সেখানেই ব্যর্থ বাবর আজম। উইকেটে থিতু ছিলেন, কিন্তু নাহিদ রানাতে আটকালেন। সেখানেই পাকিস্তানের প্রথম ইনিংসের সমাপ্তির ঘণ্টা বেজে গেছে। প্রথম দিনের উইকেটবিহীন পাকিস্তানকে দ্বিতীয় দিনের শুরুতেই টেনে ধরলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারেই আবদুল্লাহ ফজলকে ফেরান এই পেসার। এরপরে ফেরান আগের টেস্টে সেঞ্চুরি করা আজান আউয়াইসকে। এরপর শান মাসুদকে ফিরিয়ে বাবর আজমের সাথে ৩৮ রানের জুটি ভাঙেন মিরাজ। ৬১ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপর সৌদ শাকিলকে ফিরিয়ে অতিথিদের আরও চাপে ফেলেন মিরাজ। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের হলেও ইতিবাচক ক্রিকেট খেলা বাবর আজম তখনও টাইগারদের গলার কাটা। 50 তুলে পাকিস্তানকে ভালো অবস্থানে রাখা বাবরকে ফিরিয়ে নাহিদ রানা দিলেন প্রথম টেস্টের বোলিংয়ের বার্তা। তাতেই ১৪৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপর সালমান আগা, রিজওয়ান আর হাসান আলীকে ফিরিয়ে অতিথিদের আরও চাপে ফেলেন তাইজুল ইসলাম। বাকি কাজটা সরেন নাহিদ রানা। সাজিদ খান আর শেহজাদকে ফিরিয়ে তুলে নেন নিজের তৃতীয় উইকেট। পাকিস্তানের প্রথম ইনিংস থামে ২৩২ রানে। বাংলাদেশের লিড ৪৬ রানের। বড় লিড দেওয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি তানজিদ তামিম। ফিরেছেন মাত্র ৪ রান করে। এরপর ব্যাটিং স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় আর মোমিনুলের আক্রমণাত্মক ক্রিকেটে ৫০ পার করে টাইগাররা। 50 করে ৫২ রানে জয় ফিরলে ভাঙে ৭৬ রানের জুটি। শেষ বিকেলে মোমিনুল ফেরেন ৩০ রান করে। আর তাতে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা। বাংলাদেশের লিড ১৫৬ রানের। সিলেট টেস্টের লাগাম বাংলাদেশের হাতেই। তৃতীয় দিনটা নিজেদের করে নিতে পারলে চতুর্থ দিনেই হয়তো সিলেট টেস্টের ফলাফল পেয়ে যাবে নাজমুল শান্তর দল। মামুনুর রশিদ, স্টার প্লে। নাহিদ রানাকে বাউন্সার মেরেছেন, আর আপনি বাউন্সার খাবেন না নাহিদ রানা থেকে, তা কি হয়? প্রেস কনফারেন্সে সেই বার্তাটাই দিয়েছেন নাহিদ রানা। শুধু বাবর আজমের উইকেট নয়, সব উইকেটই নাহিদ রানার কাছে স্পেশাল। তাই তো তৃতীয় দিনে বাংলাদেশ যত বেশি লিড দিবে সেই পরিকল্পনা নিয়েই বাংলাদেশ মাঠে নামতে চায়। বাবর আজম নাহিদ রানাকে নিয়ে দিয়েছেন বার্তা। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষেই ১৫৬ রানে লিড। পুরোপুরি ড্রাইভিং সিটেই বাংলাদেশ দল। মাহমুদুল হাসান জয়ের 50, তাইজুলের ৩ উইকেট। তবে ওসব ছাপিয়েও আলোচনায় নাহিদ রানা। বাবর আজমের সঙ্গে তার দ্বৈরথটা যেন জমে উঠেছে বেশ। এখন পর্যন্ত বাবরকে ৩৯টা বল করেছেন টেস্টে নাহিদ। আউট হয়েছেন বাবর ৩ বার। দ্বিতীয় দিনের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছেন এই দুজনই। নাহিদ রানা বলছেন বাবরের উইকেট তো সবসময় স্পেশাল, আর বাবরও স্তুতিতে ভাসিয়েছেন নাহিদ রানাকে। যখন আপনি কোয়ালিটি কিংবা যে কোনো ব্যাটসম্যানকে বোলিং করেন, আপনার পেসে বোলিং কিংবা স্কিলে বোলিং কিছু একটু ডিফারেন্ট আসলে ব্যাটসম্যানরা আনইজি ফিল করে। তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হয়েছে।
প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। সো ধরেন আপনি একটা ব্যাটসম্যানকে বলে আউট করতে পারবেন না যে ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান কিংবা অল ক্রিকেটের বড় নাম, আপনি কখনো বলে আউট করতে পারবেন না। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। ঢাকা টেস্টে নাহিদ রানাকে বাউন্সার মেরে আলোচনায় এসেছিলেন শাহিন শাহ আফ্রিদি। নাহিদ রানাও সে বাউন্সারের জবাব দিয়েছিলেন বাউন্সারে এবং তুলে নিয়েছিলেন শাহিন শাহর উইকেট। যদিও সিলেট টেস্টে নেই শাহিন শাহ আফ্রিদি, তবে আলোচনায় এসেছে সেই বাউন্সার। যদি ভবিষ্যতে প্রতিপক্ষের কোনো বোলার নাহিদকে বাউন্সার দেয়, তার জবাব কি করে দেবে নাহিদ? বাউন্সার দিতে ভাববে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, এটা বলতে পারি। যখনই ক্যাপ্টেন বলে যে বোলিং করবা তার একটু আগে এসে ওয়ার্ম আপ করি, যাতে বডিটা ভালো মতো গরম হয়ে যায় এবং ম্যাচের ভিতরে গিয়ে যাতে ধরেন ওয়ার্ম আপ বল না লাগে, যাতে প্রথম বল থেকে অ্যাফোর্ড বল করতে পারি। সদ্য সমাপ্ত পিএসএল এ পেশোয়ার জালমিকে শিরোপা জেতাতে বড় ভূমিকায় পালন করেছিলেন নাহিদ রানা। সেই দলের আবার অধিনায়ক ছিলেন বাবর আজম। নাহিদের সম্পর্কে বাবরের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাবর কোনো রাগঢাক করেনি। তিনি নাহিদকে বলছেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার এবং বাবর মুগ্ধ নাহিদ রানার অত দ্রুত উন্নতিতে। I think he's very talented, and the main thing is his pace. He's outstanding, and his control. And day by day, he's improved his bowling. I think wish you all the best for the future. সিলেট টেস্ট এখন যে অবস্থায় আছে সেখানে বড় প্রশ্ন, এই ম্যাচ আদৌ 5-3 যাবে তো? তবে ওসব নিয়ে ভাবছে না বাংলাদেশ দল। সাফ জানিয়েছেন নাহিদ, বলেছেন যতটা সম্ভব তৃতীয় দিন ব্যাট করতে চায়, লিডটাকে করতে চায় বড়, পাশাপাশি পাকিস্তানকে এশিয়ার প্রথম দল হিসেবে হারাতে চায় টানা 4টা টেস্ট ম্যাচ। সেই সঙ্গে আইসিসির বর্তমান সাইকেলের পয়েন্ট টেবিলে উঠে যেতে চায় ভারতকে টপকে 4 নম্বরে। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। বর্তমান বোর্ড সভাপতি তামিমের চাপেই বিপিএলের 11তম আসর আয়োজন করতে বাধ্য হয়েছিল বিসিবি, অভিযোগ সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের। এদিকে তৎকালীন বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে থাকা ফাহিম সিনহাকেও এক হাত নিয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক। স্টার প্লেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিপিএলের নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন ফারুক আহমেদ। বিস্তারিত রিজওয়ান শাওনের রিপোর্টে। যে প্লি আয়ন সে রিকোয়েস্ট, আমাদের দিকে তাকিয়ে আপনার যেমনি করতে হবে আপনার বিপিএলটা। বিসিবির দায়িত্ব পেয়ে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক আলোচনায় তামিম ইকবাল খান। বিপিএলের গেল 2 আসরে ফ্র্যাঞ্চাইজি বিতর্কে কঠোর অবস্থানে দেশের সাবেক কাপ্তান। যেখানে যাচাই বাছাই ছাড়াই ফ্র্যাঞ্চাইজি সিলেকশন, পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই বিপিএল আয়োজন এবং নানা ইস্যুতে তৎকালীন দায়িত্ববানদের সমালোচনা করেছেন বিসিবির নয়া বস। তামিমের করা এসব অভিযোগের জবাব নিতেই বিসিবির সাবেক প্রেসিডেন্ট এবং সদ্য বিদায় নেয়া বোর্ড পরিচালক ফারুক আহমেদের মুখোমুখি হয় স্টার প্লে, যেখানে 11তম বিপিএল আয়োজনের কারণ হিসেবে বর্তমান বোর্ড সভাপতির ওপরেই দায় দিয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক। বর্তমান সভাপতির কথা শুনেছি আমি, এরকম টিম না পাওয়া গেলে বিপিএলই করার দরকার নাই। এটা তো খুব ইজি একটা সলিউশন, তাই না? সবচেয়ে ইজি সলিউশন আমার জন্য, এই ইজি সলিউশন ছিল ওই সময়টায়। ওই কাজটা আমি করতে পারি নাই। বর্তমান যে বোর্ড সভাপতি, উনি ন্যাশনাল প্লেয়ারদের নিয়ে এসে মানে ইট ওয়াজ এ প্লি, আই ওন্ট সে রিকোয়েস্ট, ইট ওয়াজ এ প্লি। ইউ আর এ ফর্মার ক্যাপ্টেন, ইউ হ্যাভ বিকাম এ বোর্ড প্রেসিডেন্ট, ইট ইজ আপনার দায়িত্বের মধ্যে পড়ে আমাদের দিকে তাকিয়ে আপনার যেমনি করতে হবে আপনার বিপিএলটা। সো দ্যাট ওয়াজ দ্য অনলি প্রেশার আই ফেল্ট। একজন ক্রিকেটার হিসেবে তামিমের বিপিএল খেলতে চাওয়ার আকুতি পানির মতোই স্বচ্ছ। তবে সে সময়ে বিপিএলের দায়িত্বে থাকা ফাহিম সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুক আহমেদ। 5ই আগস্টের পরে বাংলাদেশের সব টাকা পয়সা যাদের ছিল সব পালিয়ে গেছে। তখন কিন্তু এখন এই যে বড় বড় কথা, এইটা নাই কেন, ওইটা হয় না কেন, যারা ছিলেন তখনকার ফাহিম সিনহা ছিলেন তো আপনার বিপিএল গভর্নিং কাউন্সিলে, তাকে নাকি কোনো পরিকল্পনা রাখা হয় না, তাকে ছেড়েই নাকি আসলে এগুলো তো আপনি এখন একটা মানুষ যা বলবেন সব বলতেই পারেন সে। এখন তো এটা আসলে তখন কি পরিকল্পনায় কে ছিল না, তারা তো চাচ্ছে বিপিএলটা যাতে ডিজাস্টার হয়। আপনি পরিকল্পনা রাখবেন কিভাবে? তার ভূমিকাটা তখন কি ছিল? তার ভূমিকা তো সারাক্ষণ সে বলতো যে মানে সারাক্ষণ দোয়া করতো যে এই বিপিএলটা যাতে ধ্বংস হয়ে যায় বা না হয় যাতে খেলাটা। সে দেশে বাইরে ছিল 20 না 22 দিন।
আমার আরেক মেম্বার সেক্রেটারি ছিল 20 দিন দেশের বাইরে। আমি যদি বিপিএলটা না করতাম, কি বলেন তো কি অসুবিধা, কাদের সবচেয়ে বেশি অসুবিধা কার হতো? ডিরেক্ট প্লেয়ারদের। এদিকে ফারুকের শাসনামলে বিপিএল থেকে লস নয় বরঞ্চ লাভের মুখ দেখেছে বিসিবি। সাবেক এই ক্রিকেটারের দাবি, অন্তর্বর্তী সরকারের চাপে বিপুল পরিমাণ অর্থ গচ্ছা দিয়েছেন তিনি। এখন তাদের কষ্টটা তো আমি বুঝি। আপনি টিকেটে যেই ইতিহাস সৃষ্টি করেছে আমার সময়, আমি আগে যারা ছিল তারা পুরা ধরা খেয়েছে। 1.5 থেকে 2 কোটি টাকা ইনকাম পার ইয়ার। আমার ইনকাম ছিল 12.5 কোটি টাকা এক সিজনে। আপনি বুঝেন 12 বছর, আপনি হিসাব করেন এখন কত টাকা করে ড্রেন হয়েছে। একটা শুভঙ্করের ফাঁকি আছে ওখানে। গভর্নমেন্ট বলল তারুণ্য উৎসব করবে, কনসার্ট করবে, এটা আমি বিপিএল আমি হলে করতাম না, বোর্ড প্রেসিডেন্ট। ইট ওয়াজ এ প্রেশার ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার, স্পোর্টস অ্যাডভাইজার। ওইখানে 14 কোটি টাকার একটা হিসাব আছে। সো ইউ টেক 14 কোটি টাকা, তাহলে তো বিপিএল ব্রেক ইভেন আমার সময়। আচ্ছা, ওই যে তারুণ্য উৎসবের একটা খরচ, ওটা হচ্ছে বিসিবি থেকে, ওটা বিপিএল এর খরচ হিসেবে হিসাবে ঢুকাই দিছে, সো দ্যাট ইট লুকস মানে বিপিএল এর লস। যাবার বেলায় বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবালের প্রতি বিশেষ বার্তাও দিয়েছেন ফারুক আহমেদ। বর্তমান প্রেসিডেন্টকে একটা জিনিস আমি তাকে বলতে চাই যে বিফোর হি মেক্স এ স্টেটমেন্ট, হি শুড বি থিঙ্কিং, আই এম প্রেসিডেন্ট বিফোর হিম, ক্যাপ্টেন বিফোর হিম, প্লেড ফর দ্য ন্যাশনাল বিফোর হিম, আই বিকেম চিফ সিলেক্টর। আমার হাত ধরে কিন্তু এরা এই তামিম সাকিবেরাই কিন্তু ন্যাশনাল ঢুকেছে। অ্যান্ড যে প্রজ্ঞাটা আমার ছিল, এই প্রজ্ঞাটা হয়তো বা তামিমের আরও 1-2 বছর পরে ডেবিউ হইতো যদি আমি না থাকতাম। তামিম তো আসছে, বিকজ তামিম ইজ এ গুড প্লেয়ার, ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। বাট আমি না থাকলে তোর ডেবিউটা 1 বছর পরে হতো। আমি না হলে তো ওর ডেবিউতে 50 করে আমরা ইন্ডিয়াকে সুপার হিটের থেকে যাওয়া থেকে বন্ধ করতে পারতাম না হয়তো বা। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। বিসিবি নির্বাচনের ডামাডোলে চলতি মাসের শেষে আইসিসির সভায় সশরীরে উপস্থিত থাকবেন না বোর্ড সভাপতি তামিম ইকবাল। তবে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে তার। বরফ গলছে পিসিবি আর বিসিসিআইয়েরও। আহমেদাবাদে অনুষ্ঠেয় আইসিসির সভায় আমন্ত্রণ জানানো হয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে, যেখানে টেস্ট সাইকেলের পাশাপাশি আলোচনা হতে পারে দীর্ঘদিন বন্ধ থাকা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও। মাহবুব রিমনের রিপোর্ট। বেজে গেছে বিসিবি নির্বাচনের ডামাডোল। রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মনোনয়ন বিতরণ শুরু বুধবার থেকে। 7 জুন নির্বাচনের আগেই প্রতিদিন যেন ব্যস্ততম দিন। আর তাই এ মেয়াদে হয়তো আইসিসি সভাতে উপস্থিত থাকা হচ্ছে না বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের। ভারতের আহমেদাবাদের চলতি মাসের শেষ 2 দিন অর্থাৎ 30 আর 31 মে বসবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার উচ্চ পর্যায়ের সভা। এমনিতেই বুলবুল কমিটির নানা কর্মকাণ্ডে আইসিসির সঙ্গে দূরত্ব বেড়েছে বিসিবির। এরপর তামিমের বর্তমান বোর্ডের বিরুদ্ধেও নালিশ গেছে দুবাইয়ে। তাই তো বাংলাদেশের জন্য এই সভাটি বিশেষ। জানা গেছে নির্বাচনী ব্যস্ততায় সশরীরে না হলেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন তামিম ইকবাল। সশরীরে তামিম না থাকলেও থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। মূল বৈঠকের আগে 21 মে ভার্চুয়ালি সিওর বৈঠকেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিনি। আলোচনা করবেন ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও। আরও একটি কারণে আইসিসির এই সভাটি বিশেষ। প্রথমে কাতারের দোহাতে এই সভা হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান ক্রাইসিসের কারণে যা স্থানান্তর হয় আহমেদাবাদে। তাই তো প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তানের অংশগ্রহণ। তবে জানা গেছে বিসিসিআইয়ের গ্রিন সিগনালে যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মহসিন নাকভিকে, নাকভি অপেক্ষায় আছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুমতির। সভাতে আলোচনা হবে টেস্ট সাইকেলের ভবিষ্যৎ নিয়েও। যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর আফগানিস্তানকে। এমনকি প্রায় 1.5 দশক বন্ধ থাকা ভারত পাকিস্তান সিরিজ নিয়েও হচ্ছে আলোচনা। নিরপেক্ষ ভেন্যুতে হলেও পরবর্তী টেস্ট চক্রে চিরপ্রতিদ্বন্দ্বী এই 2 দলের টেস্ট ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি। মিটিং শেষে উপস্থিত প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হবে আইপিএল এর ফাইনাল উপভোগের। তাই তো বলাই বাহুল্য, বিশ্ব ক্রিকেটের ভবিষ্যতের অনেক গতিপথই নির্ধারণ হয়ে যাবে আহমেদাবাদের আইসিসির এই সভায়। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট। আন্তর্জাতিক মানের অবকাঠামো, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সব ধরনের ব্যবস্থা আছে, কিন্তু নেই কোনো টুর্নামেন্ট, নিয়মিত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ। কিশোরগঞ্জের 25 কোটি টাকার প্রায় এই স্টেডিয়াম এখন অব্যবস্থাপনায় জর্জরিত। কিশোরগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম জেলার ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এই ভেন্যুতে রয়েছে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা, সবুজ ঘাসের মাঠ, গ্যালারি, মিডিয়া সেন্টার সহ প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো থাকলেও নেই নিয়মিত টুর্নামেন্ট। ২০০৬ সালে উদ্বোধনের পর একবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-20 টুর্নামেন্ট আয়োজন হলেও পরে বড় পরিসরে ক্রিকেট আয়োজন প্রায় বন্ধই হয়ে যায়। বর্তমানে মাঝে মাঝে প্র্যাকটিস ও ছোট পরিসরের খেলা হলেও বছরের বেশিরভাগ সময়ই স্টেডিয়াম থাকে ফাঁকা। ভালো মানের মাঠ আছে কিন্তু টুর্নামেন্ট নেই। নিয়মিত খেলা না হওয়ায় মাঠে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে উইকেট সহ বিভিন্ন অবকাঠামো। উইকেট সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। প্রতিযোগিতামূলক ম্যাচের অভাবে জেলার অনেক প্রতিভাবান ক্রিকেটার ঝরে পড়ছেন অকালেই। অনেক ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তারা যত্নের অভাবে ইদানিং হারাই যেতেছে। সবকিছু আছে কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের এই জায়গায় কোনো বড় একটা খেলা হয় না। ওরা সুযোগ সুবিধা পায় না। ঢাকা লিগ খেলা ছাড়া এই জায়গায় যে লিগগুলা এগুলো তো হয় না। এখানে রেগুলার প্র্যাকটিস করি কিন্তু আমাদের এখানে যে লিগগুলা হয় না সেগুলোর জন্য আমরা বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার আসতে পারে না এখানে। ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি নিয়মিত জেলা লিগ, আন্তঃজেলা টুর্নামেন্ট ও বয়সভিত্তিক ক্রিকেট চালু করা গেলে আবারও ফিরে পাবে কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম। যদি খেলা থাকতো, লিগ থাকতো, তাহলে জাতীয় দলে অনেক খেলোয়াড় আমরা বাইরে আসতো কিশোরগঞ্জ জেলা থেকে। খেলাধুলা চালানি যায়, এই ব্যবস্থাটা যদি করা হয়, আন্তর্জাতিকভাবে খেলাধুলা হয়, তাহলে আমরা উপকৃত হবে। আধুনিক ড্রেইনেজ ব্যবস্থার পাশাপাশি বিসিবির পক্ষ থেকে কার্যকরী উদ্যোগ নিলেই মাঠ আবারও প্রাণ ফিরে পাবে বলে জানান জেলার এই কর্মকর্তা। আশা করছি কিশোরগঞ্জে আমরা নিয়মিতভাবেই ক্রিকেট যাতে টুর্নামেন্টগুলো হয়, নিয়মিতভাবে আয়োজন করতে পারি, সেজন্য আমি সংশ্লিষ্ট যারা আছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি এবং সেই সাথে বিসিবিকেও আমরা চাইবো যে আমাদের কিশোরগঞ্জ নতুন স্টেডিয়ামটা যাতে আর একটু ভালো হয়। কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটিকে শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা সীমিত প্র্যাকটিসের মধ্যে আটকে না রেখে নিয়মিত ক্রিকেট আয়োজনের দাবি স্থানীয়দের। তাদের আশা মাঠে ফিরবে খেলার উত্তাপ আর কিশোরগঞ্জ থেকে উঠে আসবে ভবিষ্যতের জাতীয় দলের তারকা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। হেড কোচ ইস্যুতে এবার নতুন টুইস্ট। ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান বেঁকে বসেছেন। কোলম্যানকে রাজি করাতে বাফুফের কাছে বড় অঙ্কের অর্থ দাবি করেছে তার এজেন্ট, কিন্তু বাড়তি অর্থ দিয়ে বাফুফে কোচ হিসেবে কোলম্যানকে আনবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাথে বোধহয় এখনো পর্যন্ত তাদের যে ক্রিস কোলম্যানের এজেন্টের মারপ্যাচে পড়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জানা গেছে গ্যারেথ বেলের সাবেক এই কোচকে আনতে বড় অঙ্কের অর্থ দাবি করেছে কোলম্যানের এজেন্ট। অর্থের পরিমাণটা এতই বড় যা কোলম্যানের প্রায় 2 মাসের বেতনের সমান। আর এখানেই সিদ্ধান্ত নিতে পারছে না বাফুফে। কোচ আনতে তৃতীয় পক্ষ বাগিয়ে নিতে চায় বড় অঙ্কের অর্থ। কোলম্যানের এজেন্টই যে বড় সমস্যা তা পরিষ্কার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথাতেও। এজেন্টদের সাথে কথা বলছে এবং সেই এজেন্টদের সাথে কথা বলেই কিন্তু আসলে আমরা নিশ্চিত করব যে আমাদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে। বাট এর ভিতরে আমি যতটুকু শুনলাম যে আমরা যাকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, যে আমাদের যে কোলম্যান, তার বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি। কিন্তু আমি যতটুকু বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের সাথে বোধহয় এখনো পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে সেটা এখনো শেষ হয়নি। যদি এই মাস্টারমাইন্ডকে আনা না যায় তবে বাফুফের বিকল্প কি? আর একটু অপেক্ষা করতে হবে যে আসলে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাবো কিনা। আর যদি না পাই তাহলে আমাদের সেকেন্ড যে চয়েস আছে তাকে আমরা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে। ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। গেল 15 মে চুক্তি করার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচের নাম। তবে 2 দিন পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। তাই এখন দেখার অপেক্ষা কবে নাগাদ হামজা সমিতদের নয়া হেড কোচের নাম চূড়ান্ত করতে পারে বাফুফে। ইয়াসির আরফাত সবুজ, স্টার প্লে। একসময় যার নামের পাশেই ছিল ট্রফি আর গাদা গাদা রেকর্ড, সেই ক্রিস্টিয়ানো রোনালদো ভুগছেন ট্রফি খরায়। তার এমন পরিণতি কেন হয়েছে? সৌদি আরবের যে অধ্যায় সেটাই কি তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিক? ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে ঘোর অমানিসা, সঙ্গী রাজ্যের হতাশা। ক্লাবের সবশেষ 2 ম্যাচে শিরোপা জয়ের সুযোগ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর।
তবে তার হলো কই। সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম, আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর ফাইনালে গাম্বা ওসাকার কাছে তাজা পরাজয়। রোনালদোর জন্য সৌদি আরবে একটা শিরোপা জয় এখন বিশ্বকাপের মতোই অধরা। পুরো ম্যাচে বল পজিশন, শট, বড় সুযোগ সৃষ্টি সব দিকেই এগিয়ে ছিল আল নাসর, কিন্তু 30 মিনিটে ডেনিস হুমেটের একটা গোল রোনালদোর রাতটাকে করে দিয়েছে বিষাদময়। তাতে অবশ্য নিজেকেই দুষতে পারেন পর্তুগিজ তারকা। 90 মিনিট খেলে অন টার্গেটে শট নেই, গোল নেই, উল্টো দুটি বড় সুযোগ করেছেন মিস। ম্যাচ শেষে তাই পরাজিত সৈনিকের মতো মাঠ ছাড়েন রোনালদো, সোজা গিয়ে বসে পড়েন ডাগ আউটে। নিজেকে আর সামলাতে না পেরে অঝরে ছেড়ে দেন অশ্রু। শত সান্ত্বনাও আর কাজে আসেনি। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেননি রোনালদো। CR7-এর কাছে শিরোপা হারানো নতুন কিছু নয়। আল নাসরে আসার পর সব মিলিয়ে 14টি অফিসিয়াল শিরোপা হারিয়েছেন এই তারকা। 3টি সৌদি লীগ, 4টি কিংস কাপ, 4টি সৌদি সুপার কাপ ও 3টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও ফিরেছেন খালি হাতে। ইউরোপে 5টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদো এশিয়ায় এসে প্রায় 3.5 বছর শিরোপাহীন। পারফরমেন্স বলছে 1000 গোলও এখন দূরের চাঁদ। সৌদি মিশন কি তবে তার ক্যারিয়ারের কালো অধ্যায়? KM সনি, স্টার প্লে। ইমরানুর রহমান আর শিরিন আক্তারের দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার দিয়ে শুরু হলো 49তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। রবিবার জাতীয় স্টেডিয়ামে 3 দিন ব্যাপী মিটের উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গ্যাপের এই সময়টুকু আমার পাশে ছিলেন, সবাই আমার পাশে ছিল। আসলে নেক্সট ইভেন্টগুলো নিয়ে আমার কোনো এখন পরিকল্পনা নেই। আমার কোচ আব্দুল্লাহিল কাফি স্যার যেভাবে কাজ করাবেন আমি সেভাবে কাজ করব। স্পোর্টস এখন আর শুধু মোবাইল স্ক্রিনে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে তরুণদের এক নতুন সংস্কৃতিতে। সেই চিত্রই যেন স্পষ্ট হয়ে উঠল রাজধানীর রবীন্দ্র সরোবরে। ধানমন্ডির উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত PM Go Watch পার্টি, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 1000-এরও বেশি পাবজি মোবাইল ভক্ত একত্রিত হন দক্ষিণ এশিয়ার অন্যতম বড় স্পোর্টস আসর উপভোগ করতে। বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় PM Go সাউথ এশিয়ান ফাইনাল 2026। শুরু থেকে দর্শকদের মাঝে ছিল তুমুল উচ্ছ্বাস। প্রতিটি ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলগুলোর জন্য গ্যালারি জুড়ে শোনা যায় সমর্থনের গর্জন। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে 4টি দল। তারা হলো A1 AZI স্পোর্টস, GC GSM স্পোর্টস, CMF স্পোর্টস এবং গ্যালাকটিক স্পিরিট। শুধু ম্যাচ দেখা নয়, পুরো আয়োজন জুড়ে ছিল ভিন্নধর্মী উৎসবের আমেজ। আসরের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে পাবজি মোবাইলের অফিসিয়াল ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। বিশ্বকাপ মানেই নতুন নায়ক জন্ম নেওয়ার গল্প, কিন্তু 2026 বিশ্বকাপের আলোয় লুকিয়ে আছে কিছু বিদায়ের কষ্টও। এটাই হয়তো শেষবার যে বিশ্বমঞ্চে একসঙ্গে দেখা যাবে মেসি আর রোনালদোকে। শেষবার নেইমারের কাঁধে ভর করে স্বপ্ন দেখবে ব্রাজিল। মদ্রিচের পায়ে থেমে যাবে সময়, কিংবা ডি ব্রুইনার পাসে খুলে যাবে রক্ষণভাগ। শেষবার সালাহকে ঘিরে জেগে থাকবে মিশরের আশা, যারা 2 যুগ ধরে কোটি মানুষের আবেগ, তর্ক, ভালোবাসা আর উন্মাদনার নাম হয়ে আছেন। তাদের জন্য 2026 হয়তো দ্য লাস্ট ড্যান্স। ফিফা বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ এখন আকাশ ছুঁইছে। ফুটবলের মাদকতায় ডুব দিতে প্রস্তুত পুরো বিশ্ব। তবুও এই উৎসবের আড়ালে নিঃশব্দে বেজে চলেছে বিষাদের এক করুণ সুর। 1 যুগেরও অধিক সময় ধরে ফুটবলের আকাশকে নিজেদের উজ্জ্বলতায় ভরিয়ে রাখা কয়েকটি নক্ষত্রের জন্য এটাই হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে জ্বলে ওঠার সুযোগ। যাদের পায়ের ছোঁয়ায় মাঠ হয়ে উঠত কবিতা, যাদের এক একটি গোলে লাখো হৃদয় কেঁপে উঠেছে, যারা প্রজন্মের স্বপ্নকে নিজের কাঁধে বয়ে বেরিয়েছেন, তারাই এখন দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের গোধূলি লগ্নে। মাঝমাঠের 2 জাদুকর কেভিন ডি ব্রুইনা আর লুকা মদ্রিচ। কেভিন বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের প্রতীক। 2014 সালে অভিষেক থেকে শুরু করে 2018-এ 3য় স্থান অর্জন পর্যন্ত তিনি মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছেন নিজস্ব ছন্দে। রাশিয়া বিশ্বকাপে তার আধিপত্য ছিল দেখার মতো। তবে বয়স, ক্লান্তি আর বদলে যাওয়া বেলজিয়াম দলের বাস্তবতায় 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ।
লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার আত্মবিশ্বাসের প্রতিমূর্তি। 2006 সালে সম্ভাবনাময় তরুণ হিসেবে শুরু করা এই মিডফিল্ডার 2018 সালে দলকে ফাইনালে তুলে ইতিহাস গড়েন, জিতে নেন গোল্ডেন বল। বয়স যত বেড়েছে তার ফুটবলীয় বুদ্ধিমত্তা ও প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা ততই অটুট হয়েছে। তবু সময় নির্মম। বয়সটা 40, তাই 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্বমঞ্চ। নেইমার পুরো জাতির স্বপ্নের ভার বহন করে চলেছেন একাই। 2014 সালে ব্রাজিলের ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। তার ইনজুরিতে ভেঙে পড়েছিল পুরো দেশ। পরবর্তী আসরগুলোতে তিনি ছিলেন অভিজ্ঞ নেতা। কাতারে গোল করলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বিদায় ব্রাজিলকে আবার হতাশ করেছিল। 2026 যদি তার শেষ বিশ্বকাপ হয়, তবে তা হবে প্রতিভা, চাপ ও অপূর্ণতার এক দীর্ঘ অধ্যায়ের করুণ সমাপ্তি। মোহামেদ সালার কাছে বিশ্বকাপের গুরুত্বটা একেবারেই আলাদা। মিশরের জন্য বিশ্বকাপের জায়গা পাওয়াই কঠিন। 2018 সালে প্রায় 3 দশক পর মিশর ফিরেছিল, তারপর 2026। এবারও দেশটির ভরসা 34 বছর বয়সী এই ফরওয়ার্ড। আর দ্য গ্রেটেস্ট শো অন আর্থে হয়তো এটাই হতে যাচ্ছে সালার দ্য লাস্ট ড্যান্স। 2026 ফিফা বিশ্বকাপে ইতি ঘটতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার, মেসি রোনালদো। প্রায় 2 যুগ ধরে বিশ্বকাপের গল্পটা লেখা হচ্ছে মেসিকে ঘিরেই। 5টি বিশ্বকাপ, অসংখ্য স্মৃতি এবং অবশেষে কাতারের স্বপ্ন পূরণ। শুরুর হতাশা কাটিয়ে তিনি বিশ্বকাপ জয় করে ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা মিটিয়েছেন। 38 বছর বয়সী এই ক্ষুদে জাদুকরের জন্য 2026 বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, বরং হতে যাচ্ছে আবেগঘন বিদায়ী সফর। তার বিপরীতে ক্রিস্টিয়ানো রোনালদো টানা 5 বিশ্বকাপে গোল করে তিনি ইতিহাস গড়েছেন। 6ষ্ঠ বিশ্বকাপে গোল করতে পারলে তিনি হবেন অনন্য। বয়সটা 41, তারপরও জয়ের ক্ষুধা এখনো অটুট। পর্তুগালের স্বপ্ন হয়তো ঘুরপাক খাবে তার চারপাশেই, তবে সময়ের কাছে তো এক সময় হার মানতেই হয়। তাই তো ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপেই হয়তো শেষবারের মতো দেখা যাবে এই মহাতারকাকে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টেডিয়াম।